উপজেলা ভোটে মাঠ ছাড়েননি মন্ত্রী এমপিদের স্বজনরা, অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা জানালেন ওবায়দুল কাদের। দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়টা আমাদের পার্টিতে আছে, সময় মতো এর সিদ্ধান্ত অবশ্যই নেওয়া। আওয়ামী লীগের দুই নেতার নেতৃত্বে চট্টগ্রাম বায়েজিদে পাহাড় সাভার গাজীপুরে টঙ্গীতে সরকারি জমি দখল করে মার্কেট নির্মাণ। তীব্র গরমে পুড়ছে দেশ, চলতি সপ্তাহেও কমার পূর্বাভাস নেই, হাসপাতালে বেড়েছে রোগীর চাপ, জেলায় জেলায় প্রার্থনা। রানা প্লাজা ট্র্যাজেডির 11 বছর আজ, সাভারে নানা কর্মসূচিতে নিহতের স্মরণ, 3 মামলার বিচার কাজ শেষ হয়নি এখনো। এবং ইউরোপে জনশক্তি পাঠানোর প্রক্রিয়া শুরু, স্বচ্ছতার সঙ্গে দক্ষ কর্মী পাঠাতে না পারলে বাজার নষ্ট হবে, সতর্ক করলেন বিশেষজ্ঞ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি লিনি আফরোজ। উপজেলা নির্বাচনে যারা দলীয় নির্দেশ অমান্য করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচন কমিশনের সময়সীমা শেষ হলেও ভোটের আগ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ রয়েছে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ হাসান। আগামী 8 মে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপ। এরই মধ্যে শেষ হয়েছে মনোনয়ন প্রত্যাহার। প্রতীক নিয়ে এখন মাঠে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তবে আওয়ামী লীগ সভাপতির নির্দেশ ছিল মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনদের নির্বাচনে অংশ না নেয়ার। তবে মন্ত্রী এমপিদের বেশিরভাগ স্বজন মানেননি দলীয় প্রধানের সিদ্ধান্ত। এমন বাস্তবতায় বুধবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাফ জানান, দলীয় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়টা আমাদের পার্টিতে আছে, সময় মতো এর সিদ্ধান্ত অবশ্যই নেওয়া। আওয়ামী লীগের চেন অফ কমান্ড ভাঙেনি দাবি করে ওবায়দুল কাদের জানান, উপজেলা নির্বাচনের আগ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ আছে। ইলেকশন হওয়া পর্যন্ত এখনো সময় আছে প্রত্যাহারের বিষয়। এই যে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের নির্দিষ্ট প্রত্যাহারের তারিখ চাও, পরেও কেউ ইচ্ছা করলে প্রত্যাহার করতে পারে। আগামী 30 এপ্রিল গণভবনে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক। সেখানে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আসতে পারে শাস্তির সিদ্ধান্ত। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। এদিকে উপজেলা নির্বাচনের প্রতীক পেয়ে প্রার্থীরা গণসংযোগে নেমেছেন, যাচ্ছেন ভোটারের কাছে, উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনের দিন যাতে ভোটাররা কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে পরিবেশ সৃষ্টির জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে শুভশ্রী রায়ের রিপোর্ট। প্রতীক পেয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদ প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রচারণায় সোচ্চার বরিশাল 2 উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা। পছন্দের প্রতীক নিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সবাই। এবার বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মোট প্রার্থী 21 জন। দিন গেলে বোঝা যাবে আসলে কোন অবস্থায় যায়, কিন্তু আমরা আশাবাদী যে এবারে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা একটা সুন্দর পরিবেশের মধ্যে নির্বাচনটা বাস্তবায়ন দেখতে চাই। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চেয়ারম্যান পদে 2 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 4 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক পেয়েই ব্যস্ত সময় পার করছেন তারা। তবে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি মাদারীপুরের সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খানের ছেলে আসিফুর রহমান খান, কুষ্টিয়ার সদর আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের ভাই আতাউর রহমান আতা, নরসিংদীর পলাশের সংসদ সদস্য ডক্টর আনোয়ারুল আশরাফ খানের সম্বন্ধী শরীফুল হক, বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতরাল এমপি শাহাদার মান্নানের ভাই ও ছেলে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতারা। 8 মে প্রথম ধাপের ভোট গ্রহণের মধ্য দিয়ে দেশব্যাপী শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচন। এই লক্ষ্যে নির্বাচন কমিশন প্রথম ধাপে 150 উপজেলায় ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনের আমন্ত্রণে 6 দিনের সরকারি সফরে ব্যাংকক গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার স্থানীয় সময় দুপুর 1:30টার দিকে ব্যাংককে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে সকাল 10:13 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন শেখ হাসিনা ও তার সফর সঙ্গীরা। এই সফরে থাইল্যান্ডের রাজা, রানী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের অধিবেশনে যোগ দেবেন। চট্টগ্রামে একের পর এক ধ্বংস হচ্ছে পাহাড়। বায়েজিদ এলাকার চন্দননগরে প্রায় 10 একর আয়তনের নাগিন পাহাড় কাটতে কাটতে এখন অনেকটাই সংকুচিত। নগরীর জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামসুদ্দিনের নেতৃত্বে চলছে পাহাড় কেটে প্লট তৈরি। এ নিয়ে প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন পরিবেশবিদরা। যদিও প্রশাসনের দাবি নিয়মিত অভিযান চলছে। চট্টগ্রাম থেকে একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন হাল নোমান। সরকারি হিসাবে নাগিন পাহাড়ের আয়তন প্রায় 10 একর। বিভিন্ন সময় প্রায় 1.5 একর কেটে ফেলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক নেতা সহ স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে রাতের আধারে কাটছে পাহাড়টি। একাংশ দখল করে গড়ে তোলা হয়েছে প্লট। টিনের উঁচু বেড়া দিয়ে ঢেকে রাখা হয়েছে পুরো এলাকা। বাইরে থেকে বোঝার উপায় নেই পাহাড়ের অবস্থা কি। নাগিন পাহাড়ের অবশিষ্ট দক্ষিণ অংশও কেটে ফেলা হচ্ছে, তবে প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খুলতে নারাজ। আমরা আগ ধরেই দেখছি যে এখানে পাহাড় একটাই, এমন এটা লই ঝামেলা চলতেছে। রাত্রে পাহাড় কাটি মেটি নিয়ে যাইতেছে। পাহাড় আগে কিন্তু বড় ছিল, কিন্তু আমি ছিলাম না, তো সেই কারণে দেখছি না কে কাটছে। রাত্রে মাটি উঠেছে, রাত্রে নিয়ে গেছে। পাহাড় কাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর চলতি বছর একটি মামলা করে। মামলার 18 আসামির অন্যতম চট্টগ্রামের জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামসুদ্দিনের নেতৃত্বেই চলছে নতুন করে পাহাড় কাটা। এর মধ্যে বাহারের বিরুদ্ধে 2018 সালেও একটি মামলা হয়। এই দুই নেতার সাথে কয়েকজন তথাকথিত সাংবাদিকও জড়িত। এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকার সমালোচনা করেন বিশিষ্টজনরা। আমাদের প্রজন্মে পাহাড় বলে কোনো জিনিস থাকবে না, দেখবে না তারা। সেই পাহাড়ের সাথে কর্ণফুলী নদী যাবে, খালগুলো চলে গিয়েছে, নালাগুলো চলে গিয়েছে, এবং চট্টগ্রামের যে নান্দনিক নদীগুলো সেগুলোও যাবে, এবং আমাদের ঐতিহ্য বলে আর কোনো জিনিস থাকবে না। তবে জেলা প্রশাসকের দাবি, পাহাড় কাটা বন্ধে মামলা সহ নিয়মিত অভিযান চলছে। পাহাড় রক্ষায় চট্টগ্রামের 52টি পাহাড়ে সাইনবোর্ড লাগানোর কথাও জানান তিনি। পাহাড় কাটা বন্ধ করার জন্য চট্টগ্রামে 52টি পাহাড়ে 52টি সাইনবোর্ড লাগানো হয়েছে। গত এক বছরে প্রায় 173টি মোবাইল কোড করা হয়েছে এবং প্রায় 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 39 জনকে কিন্তু আমরা জেল দিয়েছি। পাহাড় কেটে প্লট বাণিজ্যের বিষয়ে বক্তব্যের জন্য বারবার ফোন করা হলেও সাড়া দেননি ক্ষমতাসীন দলের এই দুই নেতা। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম চট্টগ্রামে আর পাহাড় দেখবে না। তাই পাহাড় খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশবিদদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়েছেন মার্কেট। এরপর পারিবারিকভাবেই ভোগ করছেন উত্তরসূরিরা। গাজীপুরের টঙ্গীতে হাইওয়ে সড়কের পাশে দেশ টিভির অনুসন্ধানে মেলে কোটি টাকার সরকারি সম্পদ দখলের চিত্র। তবে নিজেদের জায়গা উদ্ধারে ব্যর্থ সড়ক ও জনপথ বিভাগ। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। গাজীপুরের হিমায়তদীঘি এলাকার শংসরউদ্দিন মার্কেট। ঢাকা ময়মনসিংহ হাইওয়ের পাশেই সুবিশাল এই মার্কেটটির মালিক শংসরউদ্দিন নামে এক ব্যক্তি। তিনি মারা যাওয়ার পর ভোগ দখল করছেন তার এক ছেলে ও মেয়ে। দেশ টিভির হাতে আসা তথ্যে জানা যায়, প্রায় 10 বছর বেদখলে থাকা জায়গাটির মালিক সড়ক ও জনপথ বিভাগ। ভূমি রেকর্ডের তথ্য মতে 1129 দাগ নম্বরের জায়গাটি সড়ক ও জনপথ বিভাগের। সরজমিনে দেখা যায়, দখল পাকাপোক্ত করতে মার্কেটের সাথেই নির্মাণ হচ্ছে মসজিদ। নির্মাণের দায়িত্বে থাকা ক্যাশিয়ার মোহাম্মদ আলী দেশ টিভিকে জানান, অনেক আগেই শংসরউদ্দিন মসজিদের জন্য জায়গাটি লিখে দিয়েছেন। তবে সম্প্রতি তারাও জেনেছেন জায়গাটির মালিক সড়ক ও জনপথ বিভাগ। মার্কেটের ব্যবসায়ীও বিষয়টি অবগত বলে জানান। আমাদের জায়গা, আমাদের কাগজপাতি আছে, দেখেন তাদের কাগজপাতি দিচ্ছে। সড়ক জনপথ বলতেছে হেদের নামে রেকর্ড আছে, হেদের জায়গা। এটা তো পুরাটাই উনাগো। আমি মনে করি যে জনপথের পুরাটাই, কারণ পুরাটা একর করে নিচ্ছে। রেকর্ড হইলো সংসদ দিনের পরে একর করে নিচ্ছে সরকার। সরকারে ওদের বিল দেয় না, এটা লইয়া মামলা চলতেছে। এ বিষয়ে চেষ্টা করেও শংসরউদ্দিনের পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি।
তবে মালিক হওয়ার পরও কেন জায়গা উদ্ধার করতে পারছে না এ বিষয়ে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী জানান, দখলকারীদের মামলার কারণে জমি উদ্ধার করতে পারছেন না তারা। ওনারা মামলা করছে, আমাদের নামে রেকর্ড, ওনারা রেকর্ড সংশোধনী চাইছে আদালতে। মামলা নিষ্পত্তির মাধ্যমে জায়গা উদ্ধারে আশাবাদী সড়ক ও জনপথের এই প্রকৌশলী। সাদাত নিশাদ, দেশ টিভি, গাজীপুর। সংবাদ দুপুরে আরো থাকছে। মিয়ানমারের কারাগারে সাজা ভোগের পর দেশে আসলেন 173 বাংলাদেশি, ফেরত পাঠানো হবে 283 জনকে। চট্টগ্রাম কাপ্তাই সড়কে বেপরোয়া বাসের ধাক্কায় চুয়েটের 2 শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় তৃতীয় দিনের মতো চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ করে আন্দোলন করছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সকাল 10:30টার পর সড়কে নামেন চুয়েটের শিক্ষার্থীরা। তারা বাসের সিট ও টায়ার নিয়ে সড়কের 2 পাশে আগুন লাগিয়ে দেন। এছাড়া গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। মঙ্গলবার 9 দফা দাবির কথা বলা হলেও তার সাথে আরও 1 দফা দাবি যোগ করেছেন তারা। আন্দোলন নিয়ে কটূক্তি করা হয়েছে এমন দাবিতে সুমন দে নামে চুয়েটের এক শিক্ষকেরও অপসারণ দাবি করেছেন শিক্ষার্থীরা। 10 দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। দর্শক, এই বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম নাজিম যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নাজিম, আন্দোলনকারী চুয়েট শিক্ষার্থীরা কি বলছেন এ বিষয়ে জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন, আসলে গত 2 দিন আগে চুয়েটের 2 জন শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় তারপর থেকে চুয়েটের শিক্ষার্থীরা এখানে আন্দোলন করছেন। তারা কাপ্তায় যে সড়ক রয়েছে সেই সড়কটি অবরোধ করে মূলত তারা আন্দোলন করছেন। গতকালকে তারা 2টি বাসে আগুন দিয়েছিল, তারপরেই আসলে এই আন্দোলন আরো ছড়িয়ে পড়ে। গতকাল দুপুরবেলা চট্টগ্রাম সার্কিট হাউসে একটি বৈঠক হয়েছিল জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে। সেই বৈঠকে আসলে ছাত্রদের যে দাবি ছিল 9 দফা দাবি, প্রশাসন বলছে তাদের দাবির মধ্যে প্রায় সবগুলোই মানা হয়েছে, বাকি যে দাবিগুলো আছে সেগুলো মানার চেষ্টা করা হচ্ছে। তবে তাদের বলছে এখনো যে বাস চালক আমানতের যে বাস চালক তাকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে এই বাস চালককে গ্রেপ্তার করার জন্য পুলিশের পক্ষ থেকে অভিযান চলছে। আমরা সকালে এসে যেটি দেখেছি, এখনো কাপ্তায় যে সড়ক হচ্ছে সেই সড়ক এখনো অবরুদ্ধ, বন্ধ। সড়কের পাশে সড়কে গাছের গুঁড়ি দিয়ে এবং টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা। পাশাপাশি তারা এই সড়কের পাশে একটি প্যান্ডেলের মতো করার চেষ্টা করছেন, যেন তারা এই যে তীব্র গরমের মধ্যে যেন তারা সড়কের মধ্যে অবস্থান করতে পারে। এরই মধ্যে শিক্ষার্থীদের এই আন্দোলনকে কটূক্তি করেছেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সুমন দে নামে। তাকে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শোকজ করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো মানানোর জন্য তারা চেষ্টা করছেন এবং শিক্ষার্থীদেরকে শান্ত থাকার জন্য বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত এই সড়ক ছেড়ে দেওয়া হয়নি। সেই সড়ক অবরুদ্ধ থাকার কারণে আসলে এই সড়কে যতগুলো যাত্রী রয়েছেন এগুলো চরম ভোগান্তির মধ্যে পড়ছেন। বিশেষ করে রুগীবাহী গাড়ি থেকে শুরু করে যারা বিভিন্ন শ্রমজীবী, কর্মজীবী এবং যারা চাকরিজীবী রয়েছেন তারা আসলে চরম ভোগান্তির মধ্যে পড়ছেন সড়ক অবরুদ্ধ থাকার কারণে। আমরা শিক্ষার্থীদের সাথে এসে কথা বলেছি। শিক্ষার্থীরা বলছেন যে তারা তাদের যে যৌক্তিক দাবি দেওয়া আছে সেগুলো যেন তারা মেনে নেওয়া হয়, মেনলে মূলত তারা এই অবরোধ তুলে নেবেন। এই ছিল চুয়েট থেকে আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। চৈত্রের প্রখরতা শেষে বৈশাখ আসলেও নেই জনজীবনে স্বস্তি, বেড়ে চলেছে তাপদাহ, নেই বৃষ্টির কোনো পূর্বাভাস। এতে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ, কমে গেছে তাদের আয়। মাজহারুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। উত্তপ্ত পরিবেশকে শীতল করতে এভাবে পানি ছিটাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবুও যেন থামছে না গ্রীষ্মের প্রখরতা। ঢাকার আকাশ যেন দিচ্ছে সাহারা মরুভূমির উত্তাপ। এই অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যারা প্রয়োজনের তাগিদে বাহিরে বের হয়েছেন। 1 ঘন্টা রিক্সা চালালে পরে আর রিক্সা চালান জানা, সারাদিন অনেক গরম। যেটুকু চলতেছে আমাদের পেটের দায়িত্ব, আপনার ভাড়া ভিত্তি কম, একেবারে কম। গরমের দ্বারাই কেউ বাড়াচ্ছেও না ঠিক মতন, আর উঠটু যাচ্ছে না, কথা হাঁটলি পারে বাসাত লাগবে। এত গরম, এই গরমটা অসহ্য গরম, বাট যাইতে হইতেছে আমাদের, কারণ পরীক্ষার সামনে পড়তে হবে আমাদের। তীব্র গরমে আরো বেশি অস্থিরতা যোগ হয়েছে তীব্র যানজটে। তবে কর্তব্যরত ট্রাফিক পুলিশ গরমেও নির্ভীকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। চাকরির ক্ষেত্রে কষ্ট তো মানে নিতেই হবে। যে গরম, আমাদের ডিএমপি কমিশনার স্যার আমাদেরকে স্যালাইন দিছে, গ্লুকোজ দিছে, এগুলো আমরা কিছু ঠান্ডা পানি আমরা খেয়ে দিয়ে এই নিয়ন্ত্রণ করতেছি আর কি।
আবহাওয়া অফিস বলছে আপাতত নেই কোনো বৃষ্টির সম্ভাবনা। এপ্রিল জুড়েই চলমান থাকবে এমন তাপদাহ। গত 24 ঘন্টা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 3টা জেলাতে, সেটা ছিল আপনার খুলনা, যশোর এবং চুয়াডাঙ্গা 40.6 ডিগ্রি। আপাতত আমার বৃষ্টির ওরকম সম্ভাবনা নেই, সেক্ষেত্রে এই মাস ব্যাপী কম বেশি তাপপ্রবাহ থাকবে। নগরায়নের নামে যেভাবে গাছ নিধন করা হচ্ছে তার প্রভাব হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাজধানীবাসী। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। তাপদাহের খবর জানাতে রাজধানীর আবহাওয়া অফিস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার আছেন আমাদের সঙ্গে। মাজহার, তাপপ্রবাহের বিষয়ে আবহাওয়া অফিস কি বলছে জানাবেন? এনে আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন তাপপ্রবাহ বেড়েই চলছে, শুধু রাজধানী ঢাকাতে না, রাজধানী ঢাকার বাইরেও কিন্তু তাপপ্রবাহ বেড়ে চলছে। সকাল থেকে আমরা তাপপ্রবাহ খবর রাখছিলাম, তাপপ্রবাহ নিয়ে আসলে কোনো স্বস্তির খবর নেই। এই মুহূর্তে আছি আমরা রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিসে। এখানে এসে আমরা আবহাওয়াবিদদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে তাপপ্রবাহ চলছে, বিশেষ করে রাজধানী ঢাকা, এটা চলমান থাকবে। সবচেয়ে বেশি অতি তীব্র তাপপ্রবাহ কিন্তু চলছে খুলনা এবং রাজশাহী বিভাগে। খুলনা এবং রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলাগুলোর উপর দিয়ে কিন্তু অতি তীব্র তাপপ্রবাহ চলমান আছে এবং সেটি চলমান থাকবে। যদিও চুয়াডাঙ্গায় হালকা পরিমাণে কিছু বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি নিয়ে যারা যেটি বলেছে এই ধরনের অল্প পরিমাণ বৃষ্টি কিন্তু তাপপ্রবাহ কমাতে কোনো ধরনের সহযোগিতা করবে না, বরঞ্চ আপাতত বৃষ্টির তারা কোনো সম্ভাবনা দেখছেন না। খুলনা এবং রাজশাহী বিভাগের উপর দিয়ে অতিরিক্ত তাপমাত্রা প্রবাহিত থাকলো, বাকি যে 7-6 বিভাগ আছে এই বিভাগগুলোর উপর দিয়ে কিন্তু মৃদু তাপপ্রবাহ চলমান আছে। তবে রাজধানী ঢাকার তাপপ্রবাহ প্রতিদিনের কখনো বাড়ছে কখনো কমছে। গতকাল তাপপ্রবাহ কিছুটা কম থাকলো, আজকে কিন্তু তাপপ্রবাহ আবার বেড়ে গেছে কালকের চেয়ে। তারা বৃষ্টি সম্পর্কে যে খবরটি আমাদেরকে জানিয়েছে, আপাতত বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এপ্রিল জুড়ে এই তাপপ্রবাহ চলমান থাকবে। বৃষ্টি না হওয়ার কারণ আমরা যেটা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এমন সময়ে কেন বৃষ্টি হচ্ছে না, বৈশাখ মাসে নর্মালি বৃষ্টি হওয়ার কথা, তারা যেটি জানিয়েছে এই যে জলবায়ু পরিবর্তনের যে একটা প্রভাব বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে এটি কিন্তু তার প্রমাণ। এবং গাছ কাটা নিয়ে আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম রাজধানী ঢাকায় যে পরিমাণ গাছ কাটা হচ্ছে এর প্রভাব সেটা এর উপর কোনো আছে কিনা। তারা যেটি জানিয়েছে অবশ্যই আছে। রাজধানী ঢাকায় যেভাবে শিল্পায়ন গড়ে তোলা হচ্ছে সে অনুযায়ী কিন্তু গাছ লাগানো যাচ্ছে না। এই জন্য তারা যেটি জানিয়েছেন যে গাছ আমাদের বন্ধু, অতি বেশি বেশি গাছ লাগানো উচিত। এতে করে পরিবেশ যেমন ভালো থাকে, পরিবেশ ভালো থাকলে মানুষও ভালো থাকে। আপনি জানেন যে ইতিমধ্যেই এই অতিরিক্ত তাপপ্রবাহের পরে কিন্তু মানুষজন অসুস্থ হয়ে পড়ছে, বিশেষ করে পানিবাহিত রোগ বেশি পরিমাণে বাড়ছে, হাসপাতালগুলোতে কিন্তু ভিড় বাড়ছে। শিক্ষার্থীরা যেন কোনো রকমের দুর্ভোগ না পড়ে এই জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বিতভাবে তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ইতিমধ্যে বন্ধ করে দিয়েছেন। আমরা আবহাওয়া অফিসকে প্রশ্ন করেছিলাম যে 3 দিনের যে হিট ওয়েভ জারি আছে সেটি আরো চলমান থাকবে কিনা। তারা যেটি জানিয়েছে এটি বাড়ারই সম্ভাবনা আছে এবং আজকের পরে তারা আবার হয়তো বা 72 ঘন্টার জন্য হিট অ্যালার্ট জারি করবেন। কারণ যেহেতু বৃষ্টির কোনো সম্ভাবনা নাই তাই আপাতত হিট অ্যালার্ট তারা তুলে নিচ্ছেন না। তবে তারা মনে করছেন এই মাস শেষে অর্থাৎ এপ্রিল শেষে মে শুরুতে হয়তো বা কিছুটা বৃষ্টি হতে পারে, তখন হয়তো বা মানুষকে এই যে তীব্র তাপপ্রবাহ সেটা থেকে স্বস্তি দিতে পারে। সব মিলে সবাই কিন্তু এক ধরনের অস্বস্তির মধ্য দিয়ে জীবন পরিবাহিত করছেন বা অতিবাহিত করছেন। এই তাপপ্রবাহ বিশেষ করে খেটে খাওয়া মানুষ সবার প্রত্যাশা এই দুর্ভোগ থেকে তারা মুক্তি পেতে চান এবং যাতে করে স্বাভাবিক জীবনে তারা ফিরতে পারেন। এই ছিল রাজধানীর আবহাওয়া অফিস থেকে আমার কাছে আবহাওয়া সম্পর্কিত সর্বশেষ তথ্য। মাজাহার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, তাপপ্রবাহের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাজাহার। তীব্র গরমে জেলায় জেলায় বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর ও শ্বাসকষ্ট সহ নানা রোগ। আক্রান্তদের অর্ধেকই শিশু। রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে সদর হাসপাতাল কর্তৃপক্ষকে। সহকর্মী মেহেদি হাসান, ছোটন সাহার তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্টে। তীব্র দাবদাহে বাড়ছে জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ নানা রোগ। জামালপুর জেনারেল হাসপাতালে ধারণ ক্ষমতার প্রায় 3 গুণ রোগী ভর্তি রয়েছে। অতিরিক্ত গরমের কারণে আমার 10 মাসের বাচ্চা আজকে 4 দিন যাবত ডায়রিয়ায় আক্রান্ত। হাসপাতালের ভিতরে রাখার মতো কোনো পরিস্থিতি নাই, অনেক গরম হাসপাতালের ভিতরে। ডায়রিয়া ওয়ার্ডে আমার ছেলের মতো অনেকেই মনে করেন যে আছে, কিন্তু এখানে আরো অনেক গরম বেশি, এখানে মনে করেন টিকা যাইতেছে না। তাপ প্রবাহ থেকে বাঁচতে ছায়াযুক্ত স্থানে থাকার পাশাপাশি পানি, স্যালাইন ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অধিকাংশই ঠান্ডা, নিউমোনিয়া এবং ডায়রিয়া জনিত কারণে ভর্তি আছে। অতিরিক্ত গরমে প্রয়োজন ছাড়া যেন কেউ বাইরে না যায়, পাশাপাশি বেশি বেশি পানি পান করে এবং অতিরিক্ত ঠান্ডা পানি পান করা উচিত নয়। পাশাপাশি রাস্তার ধারে যে সমস্ত শরবত বা পানীয় পাওয়া যায় তা যেন পান না করে। ভোলার 250 শয্যার জেনারেল হাসপাতালে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে তিল ধারণের ঠাঁই নেই।
শয্যা সংকটে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। গরমের কারণে বাবুর অতিরিক্ত জ্বর, ঠান্ডা, কাশি বেড়ে গেছে। এই বাচ্চা নিয়ে আমরা আইছি, বাচ্চা ঠান্ডা লাগছে, এখন আমরা বাচ্চা সিট পাইতেছি না, এখন আমরা পোলোরে লয়ে বসে রয়েছি। আমরা একটা সিটের মধ্যে 2 জন থাকতে আছে, আমাদের তো অনেক কষ্ট হইতেই আছে, কারণ বাচ্চার মা, তারপর আর গরম। জেলা 250 শয্যার হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 350 রোগী। তাদের সচেতনতা বাড়াতে দেওয়া হচ্ছে পরামর্শ। এই উচ্চ তাপমাত্রায় মানুষকে যে ধরনের স্বাস্থ্য শিক্ষা দেওয়া প্রয়োজন, যে সমস্ত রাষ্ট্রীয় নির্দেশনা আছে, সেই বার্তাগুলো আমরা আমাদের ইনডোরে, ইমার্জেন্সিতে, আউটডোরে প্রচার করছি। আমাদের শিক্ষাবিদরা আছেন এবং আমাদের চিকিৎসক, নার্সের সকলেই বিষয়গুলো সচেতনতা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। তাপমাত্রার এমন বৈরিভাব স্বাভাবিক না হলে রোগীদের সংখ্যা আরও বৃদ্ধির সংখ্যা চিকিৎসকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহে বৃষ্টির আশায় ইস্তেস্কার নামাজ আদায় করেছে মুসল্লিরা। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গণে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে গরম থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য মহান আল্লাহ পাকের রহমত কামনা করে মোনাজাত করেন হাজারের বেশি মানুষ। এদিকে ঝিনাইদহে বৃষ্টির আশায় ইস্তেস্কার নামাজ আদায় করেন মুসল্লিরা। সকালে শহরের ওয়াজির আলী স্কুল মাঠে জেলা ইমাম পরিষদের আয়োজনে সালাতুল ইস্তেস্কার নামাজ আদায় করা হয়। পরে বিশেষ মোনাজাত অংশ নেন মুসল্লিরা। রানা প্লাজা ট্র্যাজেডির 11 বছর আজ। প্রায় এক যুগেও দোষীদের বিচার না হওয়া এবং পাওয়া না পাওয়ার আক্ষেপ প্রকাশ করেছেন নিহত ও আহতদের স্বজনরা। শ্রমিক নেতারা বলেছেন, এত দিনেও বিচার কাজ শেষ না হওয়া জাতির জন্য লজ্জার। সাভার প্রতিনিধি শাহিনুর রহমান শাহিনের তথ্য ছবিতে রিপোর্ট। পোশাক শিল্পের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে 2013 সালের 24 এপ্রিল। এদিন সাভারের রানা প্লাজা ধসে 1135 শ্রমিকের মৃত্যু হয় এবং আহত হন কয়েক হাজার। দুঃসহ সেদিনের স্মৃতিস্মরণে বুধবার সকাল থেকে সাভারের রানা প্লাজায় চলে শ্রদ্ধা নিবেদন। আহত নিহত শ্রমিকদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। তবে আক্ষেপ একটাই, দোষী রানার বিচার হয়নি এখনো। বছরের পর বছর একই কথা বলতে বলতে না রানার বিচার হচ্ছে না, আমরা সুবিচার পাচ্ছি না, আমাদের একটা ঠিকঠাক গতি হচ্ছে। বলতে চাই যে রানা প্লাজার মতো দুর্ঘটনা যেন বাংলাদেশে আর না ঘটে। আমাদের এখন একটাই দাবি, এবং আমাদের যে সকল কর্মক্ষেত্র আছে সকল কর্মক্ষেত্র হবে নিরাপদ, শ্রমিক বান্ধব। আমি অনেকেই আহত এখনো, আমি কোনো কর্মতে এখনো ফিরে যেতে পারতাছি না, আমি কোনো কাজকাম করতে পারতাছি না। আমার ওই রানা প্লাজার আহত এর থেকে টার্সেসের থেকে আমার চিকিৎসা দিতেছে সিআরপির ওইখান থেকে, এখন আমি চিকিৎসা অবস্থায় আছি আর কি। বুধবার সকালে সাভারের রানা প্লাজায় নিহতদের স্মরণে নির্মিত শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন শ্রমিক আন্দোলনের নেতাকর্মী সহ আরো অনেকে। আন্দোলনকারীরা বলেন, এমন ঘটনায় এখনো দোষীদের বিচার কাজ শেষ না হওয়া জাতির লজ্জা ছাড়া আর কিছুই নয়। 6 মাসের মধ্যে যে নির্দেশ দেওয়া হয়েছে যে 6 মাসের মধ্যে এই মামলা নিষ্পত্তি করতে হবে, আমরা চাই দ্রুত মালিকরা দোষীরা শাস্তি পাবে এবং শ্রমিকদের ভুক্তভোগীদের মর্যাদাপূর্ণ ক্ষতিপূরণ চাই আমরা। সেই শ্রমিকদের এক জীবনের আয়ের সমান তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। আজ যে প্রায় 2500-এর মতো শ্রমিক আহত হয়েছে, তাদেরকে আমরা উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং শ্রমিককে কারখানাগুলোর কর্মস্থলে নিরাপত্তা দিতে হবে। রানা প্লাজা ধসের ঘটনার তদন্ত কাজ শেষে নিম্ন আদালতে বিচার হয়েছে বলে জানান শিল্প পুলিশের এ কর্মকর্তা। এটা আদালতের বিচার্য বিষয়, আমি মনে করি যে এই বিষয়টা আদালত অবশ্যই কাজ করছে, হয়তো একটু সময় লাগতেছে। সবকিছু যেহেতু আদালতের বিচার্য বিষয়, এই বিষয় নিয়ে আসলে আমাদের কথা বলাটা মনে হয় সমীচীন হবে না। তবে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য আমরা সকল সংস্থার সাথে সমন্বয়পূর্বক আমাদের চেষ্টা অব্যাহত আছে যাতে আর দ্বিতীয় কোনো এই ধরনের ঘটনা না ঘটে। নিউজ ডেস্ক, দেশ টিভি। মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে রাখাইন রাজ্যের সিটওয়ে কারাগার থেকে 173 বাংলাদেশি আজ দেশে ফিরেছেন। 173 জন বাংলাদেশের মধ্যে 129 জন কক্সবাজার জেলার, 30 জন বান্দরবানের, 7 জন রাঙামাটির, খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারী জেলার 1 জন করে। বাংলাদেশিদের নিয়ে আসা জাহাজে করে বৃহস্পতিবার ফিরে যাবেন বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের 285 সদস্য। সংবাদ দুপুরে আরো যা থাকছে।
পশ্চিমবঙ্গের হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে ঘোষণা অমিত শাহর। রাজ্যে 35 আসনে জয়ের লক্ষ্য বিজেপি। ট্যালেন্ট হান্ট প্রকল্পের আওতায় বাংলাদেশ থেকে জনশক্তি যাবে ইউরোপের 4 দেশে। দক্ষ কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অভিবাসন বিশ্লেষকরা বলছেন, গতানুগতিক টিটিসির মাধ্যমে দক্ষ শ্রমিক গড়া সম্ভব নয়। আর প্রশিক্ষিত কর্মী এবং পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা না আনতে পারলে অঙ্কুরই নষ্ট হতে পারে ইউরোপের বাজার। যদিও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর দাবি, সরকারি ব্যবস্থাপনাতেই দক্ষ জনশক্তি তৈরি সম্ভব। ইউরোপের শ্রম বাজার নিয়ে আজিজুর রহমান কিরণের 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প এবং সম্ভাবনাময় শ্রমবাজার খুঁজছে বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়নের ট্যালেন্ট হান্ট প্রকল্পের আওতায় তথ্য প্রযুক্তি, কেয়ার গিভিং, ট্যুরিজম, হসপিটালিটি, কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাত, জাহাজ শিল্প ও তৈরি পোশাক খাতের সম্ভাবনা তৈরি হয়েছে জার্মানি, ইতালি, গ্রিস ও রোমানিয়ায়। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্পের আওতায় প্রশিক্ষিত ও দক্ষ কর্মী নেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, সেখানে বড় বাধা হতে পারে ভাষাগত জ্ঞান এবং দক্ষতা। সরকারি টিটিসি সেন্টারগুলোকে আধুনিক করা সহ বেসরকারি খাতের অধীনে উন্নত প্রশিক্ষণ কেন্দ্রের উপর জোর দেন তারা। শুধু স্কিল না, এখানে ভাষাগত শিক্ষা রয়েছে, তাদের মননের একটা ব্যাপার রয়েছে, সেখানেও ট্রেনিং করা এবং সেখানেও ট্রেনিং দেওয়া, এই কাজগুলো কিন্তু গুছিয়ে করতে হবে। কারণ এই বাজার আমরা কোনো ক্রমে আমরা হারাতে পারি না এবং এটা সম্ভাবনা যথেষ্ট। গভর্নমেন্ট লেভেলে যারা ট্রেনিং, উইথ ডিউ রেসপেক্ট আমি বলবো যে তাদের তো কোনো দায়িত্ব নাই। এই যে ট্রেনিং করে যারা বেরোলেন, তারা কি বলতে পারবেন যে তাদের কতগুলো লোক চাকরি দিয়েছেন, কতগুলো লোক চাকরি পেয়েছে? এই ধরনের কোনো ডেটা আছে? তাহলে তাদেরকে এই ধরনের কোনো রেসপন্সিবিলিটি বলে দেওয়া হয়েছে? যদিও সরকারি টিটিসি সেন্টারের সক্ষমতা যথেষ্ট বলে দাবি করছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। 104টা টিটিসি অলরেডি চালু আছে, এইগুলাতে ট্রেনিং চলতেছে। 6টা মেরিন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে, সেগুলাতেও কাজ চলতেছে। নতুন প্রজন্মের যে মেশিনারি ট্রেনিংয়ের জন্য যেগুলোর প্রয়োজন আছে, সেগুলো আমরা ক্রয় করতেছি। বাইরা মহাসচিব কর্মী পাঠানোর প্রক্রিয়া উন্মুক্ত করার দাবি জানালেও এর সঙ্গে দ্বিমত জানান অভিবাসন বিশেষজ্ঞ সিআর আবরার। যে কোনো এমনি আসলে, যে কোনো নতুন মার্কেটে গেলে ওয়েসেলকে একটা আলাদা করে দিয়ে দেওয়া হয় যে এইখানে শুধু ওয়েসেল লোক পাঠাবে। আপনি আমাদের জন্য মাজার উন্মুক্ত রাখেন, আপনি সিস্টেম করে দেন, নিয়মকানুন করে দেন, প্রসেসে দিয়ে দেন, আমাদেরকে কোনো ইস্যু নেই। কিন্তু পার্টিকুলারলি কাউকে করে দিয়ে না, কারণ এটা মনোপলাইজ হয়ে যায়। বেশ কয়েকটা কান্ট্রি কিন্তু আমরা এইভাবে আটকে গেছি, যেখানে আমরা কর্মী পাঠাতে পারছি না। আর একটা হলো এই যে সিন্ডিকেট প্রথা, মানে এই যে সিলেক্টিভ কিছু এজেন্সিকে বিভিন্ন জায়গায় কাজ করতে দাও, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বাইরার তো তাদের একটা এই সেক্টরকে প্রতিনিধিত্ব করেন জাতীয় পর্যায়ে, তাদের তো দায়িত্ব বর্তেছে, কিন্তু সে দায়িত্ব তারা তো পালন করছেন না। কোনো কোনো ক্ষেত্রে সবচেয়ে দুঃখের বিষয়, যারা বলেছিলেন যে তারা এই সিন্ডিকেট ভাঙবেন, তারাও পরবর্তীকালে আমরা যেটা শুনেছি যে তারা এর সাথে সম্পৃক্ত হয়েছে। শুধু এ 4 দেশই নয়, সঠিক ব্যবস্থাপনায় মানসম্মত কর্মী পাঠানো গেলে হাঙ্গেরি সহ ইউরোপের বিভিন্ন দেশেও দক্ষ শ্রমিক পাঠানো সম্ভব। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। 500 থেকে 1000 টাকা দিয়ে ছিন্নমূল ছেলে শিশুদের দিয়ে বিকৃত যৌন কর্মের মাধ্যমে হাজার হাজার ডলার হাতিয়ে নিত একটি চক্র। দেশের বিভিন্ন জায়গা থেকে এজেন্টের মাধ্যমে অর্থের প্রলোভন দেখে প্রথমে ছিন্নমূল ছেলে শিশু সংগ্রহ করত চক্রটি। এরপর বিদেশি গ্রাহকদের চাহিদা অনুযায়ী তাদের দিয়ে করানো হতো নানা যৌন অপকর্ম। টার্গেট ছিন্নমূল শিশু। দেশের বিভিন্ন স্থান থেকে টাকার প্রলোভন দেখিয়ে জোগাড় করা হতো তাদের। পরে বিদেশি ক্লায়েন্টদের চাহিদা মতো বানানো হতো পর্নো ভিডিও। এমন অভিযোগে রাজধানীর খিলগাঁও থেকে আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফির মূল হোতা টিপু কিবরিয়া সহ তার এক সহযোগীকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। তাদের কাছ থেকে জব্দ করা হয় 25,000-এর বেশি ছবি ও 1,000-এর বেশি ভিডিও কন্টেন্ট। পুলিশ জানায় 500 থেকে 1000 টাকার প্রলোভন দেখিয়ে ছিন্নমূল শিশুদের বাসা অথবা বন জঙ্গলে যৌনকর্ম করিয়ে নিত এই চক্রটি। বিনিময়ে অভিযুক্ত টিপু আয় করত হাজার হাজার ডলার। সে রাস্তায় ঘুরে তার এরকম এজেন্টও আছে যারা এরকম ছিন্নমূল শিশুদের কমলাপুর, গুলিস্তান, সরোয়ার্দী উদ্যান, যে সকল এলাকায় এরকম ছিন্নমূল শিশুদের অ্যাভেলেবিলিটি, সেই অঞ্চল ঘুরে ঘুরে সে তাদেরকে
অর্থের লোভ দেখিয়ে তাদেরকে নিয়ে আসতো। পুলিশ জানায় এর আগে 2014 সালে একই অপরাধে গ্রেফতার করা হয়েছিল টিপু কিবরিয়াকে। তখন আন্তর্জাতিক বিভিন্ন বিকৃত পর্নোগ্রাফি সাইটে ভিডিও ও ছবি বিক্রি করত এই চক্রটি। তবে বর্তমানে ব্যক্তি পর্যায়ে বিদেশি গ্রাহকদের কাছে বিকৃত কন্টেন্ট বিক্রি করে চক্রটি। ইতালি, অস্ট্রেলিয়া, জার্মানি সহ অনেক দেশের ক্রেতা ছিল এই চক্রটির। তার কাছ থেকে যে ডিভাইস উদ্ধার করেছি সেখানে ইটালি, অস্ট্রেলিয়া, জার্মানি সহ আরও অনেক দেশের গ্রাহকদের তালিকা পেয়েছি। তাদের কাছে এরকম বিকৃত ছবি, ভিডিও কন্টেন্ট প্রেরণ করত এবং তার বিনিময়ে সে বিপুল পরিমাণ অর্থ তাদের কাছ থেকে পেয়েছে। বিভিন্ন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ লেনদেন করত তারা। পুলিশ বলছে এই চক্রের বাকিদের ধরতে অভিযান চলছে। ঋষাদ অর্ণব, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের সব হিন্দু শরণার্থীকে নাগরিকত্ব দেওয়া হবে বলে আবারও ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে রাজ্যে যে কোনো মূল্যে সিএএ কার্যকর করা হবে বলেও জানান তিনি। এদিকে কংগ্রেসকে জড়িয়ে মুসলিম বিদ্বেষী বক্তব্যের জেরে দেশজুড়ে বিতর্কের মধ্যে আবারও একই ধরনের মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন অন্য কর্মকার। ভারতে চলছে 7 দফার ম্যারাথন ভোট উৎসব। এরই মধ্যে সম্পন্ন হয়েছে প্রথম দফার ভোট। আগামী শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ সামনে রেখে নিজ দলের প্রার্থীদের পক্ষে রাজ্যে রাজ্যে জোর প্রচারণায় ব্যস্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এরই অংশ হিসেবে মঙ্গলবার পশ্চিমবঙ্গ সফরে যান ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা অমিত শাহ। এদিন উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এবং রায়গঞ্জে একাধিক নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। এ সময় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বক্তব্য দেন অমিত শাহ। বলেন, পশ্চিমবঙ্গে যে কোনো মূল্যে সিএএ কার্যকর করা হবে। মমতা শরণার্থীদের আশ্রয় দিতে চান না অভিযোগ তুলে রাজ্যটির সব হিন্দু শরণার্থীকে নাগরিকত্ব দেয়া হবে বলেও ঘোষণা দেন তিনি। हमने बंगाल में 35 सीटों का लक्ष्य रखा है। अगर बंगाल को हिंसा से मुक्त करना है, बंगाल में घुसपैठ रोकनी है, शरणार्थियों को नागरिकता देनी है, तो केवल और केवल एक ही रास्ता है, नरेंद्र मोदी को प्रधानमंत्री बनाने का। এদিকে কংগ্রেসকে জড়িয়ে মোদির মুসলিম বিদ্বেষী বক্তব্যের রেশ না কাটতেই আবারও একই ধরনের বক্তব্য দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। মঙ্গলবার রাজস্থানে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে মোদি বলেন, ভারতে দলিত ও নিচু শ্রেণীর অধিবাসীদের জন্য যেসব অধিকার সংরক্ষিত রয়েছে তা মুসলিমদের বিলিয়ে দিতে চায় কংগ্রেস। দলটি মুসলিম ভোট ব্যাংক নিয়ে সবসময় রাজনীতি করে বলেও অভিযোগ তোলেন মোদি। कांग्रेस और इंडी अलायंस वाले उसे मजहब के आधार पर मुसलमानों को देना चाहते थे। कांग्रेस पार्टी की सोच हमेशा से तुष्टीकरण की रही है, वोट बैंक की राजनीति की रही है। এর আগে সম্প্রতি রাজস্থানের অপর এক নির্বাচনী জনসভায় মোদি বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে দেশের জনগণের অর্থ এবং সম্পত্তি মুসলিমদের মধ্যে বিলিয়ে দেবে দলটি। এমনকি মা বোনের মঙ্গলসূত্র দলটির হাত থেকে রক্ষা পাবে না বলেও মন্তব্য করেন তিনি। মোদির ওই বক্তব্যে ভারত জুড়ে শুরু হয় বিতর্কের ঝড়। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধীরা। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे। এবার তারই অংশ হিসেবে মোদির তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী। বলেন, তার মা নিজের সম্পত্তি দেশের মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছেন, এমনকি দেশের জন্য তিনি তার মঙ্গলসূত্র বিসর্জন দিয়েছেন বলেও মন্তব্য করেন প্রিয়াঙ্কা। मेरी माँ का मंगलसूत्र इस देश को कुर्बान हुआ है और अगर मोदी जी मंगलसूत्र का महत्व समझते तो वो ऐसी अनैतिक बातें नहीं करते। আগামী শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এদিন 13টি রাজ্যের 89টি আসনে ভোট হওয়ার কথা রয়েছে। 7 দফার ম্যারাথন ভোট উৎসব শেষ হবে আগামী 1 জুন। আর ভারতের শাসনভার কার হাতে যাচ্ছে তার জন্য অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি। অবরুদ্ধ গাজার নাসের হাসপাতালের গণকবর থেকে আরও 310 মরদেহ উদ্ধার করেছে ফিলিস্তিনের উদ্ধারকারী সংস্থা। এদিকে মার্কিন সিনেটে ইসরায়েলের জন্য $2.5 কোটির বেশি সামরিক সহায়তা বিল পাশ হয়েছে।
এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক বলেন, যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহার করে গাজায় যুদ্ধাপরাধ করছে ইসরায়েল। অন্যদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জ্যামাইকা। আরও জানাচ্ছেন মুশরিফা নুজহাত। গাজা উপত্যকার বেইত লাহিয়া, বেইত হানুন এবং জাবালিয়ার পূর্বাংশে ক্রমাগত শেল এবং আর্টিলারি হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই এলাকাগুলোর বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিলেও পালানোর সময়টুকুও দিচ্ছে না আইডিএফ। হামলা থেমে নেই রাফাহ এলাকাতেও। মঙ্গলবার রাতে ইসরায়েলি বাহিনীর হামলায় এই এলাকার একই পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন। এদিকে নাসের হাসপাতাল প্রাঙ্গণের গণকবর থেকে এখনও মিলছে মরদেহ। ইসরায়েলি বাহিনী এই হাসপাতাল ছেড়ে যাওয়ার পর শনিবার এই হাসপাতাল চত্বরে শনাক্ত করা হয় গণকবর। এরপরই মাটির নিচ থেকে শত শত মরদেহ তুলে আনছেন ফিলিস্তিনের উদ্ধারকর্মীরা, যার বেশিরভাগই নারী ও শিশুদের। পরিস্থিতির ভয়াবহতায় শঙ্কিত জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এই ঘটনার স্বাধীন এবং সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে মার্কিন সিনেটে ইসরায়েলের জন্য $2.5 কোটি বেশি সামরিক সহায়তার বিল পাশ হয়েছে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক বলেন, যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহার করে গাজায় যুদ্ধাপরাধ করছে ইসরায়েল। অন্যদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জ্যামাইকা। মুশরিফা নুজহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।